বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি এবং আজকেও তার ব্যতিক্রম হবে না। ঠিক আছে? একটু রিল্যাক্স মোডে বসি, যেহেতু একটি লম্বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এখানে আমার হাতে একটি নোট দেখতে পাচ্ছেন, বেশ ৮-১০ পেজের নোট দেখতে পাচ্ছেন এবং এখানে আমার হ্যান্ডরাইটিং দেখতে পাচ্ছেন। এই নোটটি আমি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করেছি। এটা তৈরি করতে আমার দীর্ঘ ৩ দিন সময় লেগেছে। ঠিক আছে? তো কারণ প্রচুর কাজের ব্যস্ততা থাকে, প্রচুর পোস্ট করতে হয়, মেসেজ করতে হয়, ফোন করতে হয়। আসলে মানুষের সার্ভিসের তুলনায় ইনফরমেশনটা বেশি দরকার। ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে কথা বলব ইউরোপের একটি সেনজেনভুক্ত কান্ট্রি স্পেন নিয়ে। ঠিক আছে? স্পেন নিয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে আপনারা ভিডিওটি দেখেছেন। তো সেটাও এই তথ্য সম্পর্কিতই ভিডিও। তো আমি চাচ্ছিলাম যে আমি নিজে কিছু ইনফরমেশন নিজে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেটা যারা স্পেনে বর্তমানে যাবেন অথবা সেখানে বর্তমানে অবস্থানরত আছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হবে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে অনেক আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক হেল্প হবে। তো চলুন আমি কথা না বাড়িয়ে আমার নোটটি রিড করা শুরু করে দিই এবং আপনাদেরকেও এই ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। ঠিক আছে? প্রথমেই আহ এখন থেকে স্পেন প্রতি বছর তারা ৩ লাখ মানুষকে বৈধতা দিবে। প্রথম কথা হচ্ছে যে যারা স্পেনে অবৈধ অধিবাসী আছেন তাদের জন্য এটি অনেক একটি গুড নিউজ যে এখন থেকে প্রত্যেক বছর স্পেন সরকার পৃথিবীর যেকোনো ন্যাশনালিটির নাগরিকদের যারা অবৈধভাবে সেখানে বসবাস করতেছেন তাদের ৩ লক্ষ মানুষকে তারা সে দেশের সরকার বৈধতা দিবে। ঠিক আছে? এটা প্রথম এবং ফার্স্ট গুড নিউজ আপনাদের জন্য। দ্বিতীয়ত, স্পেনে বৈধ, অবৈধ অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারাই আসেন না কেন, এই দেশটিতে আসলে আগে ৩ বছর সময় লাগতো আপনার লিগ্যাল হতে অথবা রেসিডেন্স পেতে। এখন থেকে সেটি আর লাগছে না। এখন থেকে আপনি স্পেনে একবার আসলেই আপনি মাত্র ২ বছরের মধ্যেই ফার্স্ট রেসিডেন্স কার্ড বা আপনার রেসিডেন্স পারমিটটি পেয়ে যেতে পারেন। ঠিক আছে? পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যে আগে স্পেনে বৈধ হতে ৩ বছর সময় লাগতো। এখন সেটি সরকার কিছু নির্দিষ্ট নিয়মের মাধ্যমে কিন্তু সেটিকে ২ বছরে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং অবশ্যই স্পেন সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে এত সুন্দর একটি সুন্দর আ অপশন যারা প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা আছেন। আমি আমাদের দেশের লোকজনদেরকে নিয়েই কথা বলব। অন্য দেশের লোকজনদের নিয়ে আমার কথা বলার দরকার নেই। আ জাস্ট বলে দেই যারা স্পেনে বৈধভাবে অথবা অবৈধভাবে অথবা ভিজিট ভিসায় অথবা সাগর পথে অথবা আপনার হচ্ছে যে আ নৌপথে, বায়ুপথে, আকাশপথে যেভাবেই আপনি স্পেনে ঢুকছেন, যেভাবেই স্পেনে গেছেন না কেন, তাহলে কিন্তু আপনি আগে যেখানে ৩ বছরের মধ্যে রেসিডেন্স কার্ড পেতে পারতেন বা পেয়ে যেতেন, সেখানে এখন তারা কিন্তু সিস্টেমটি একটু কমিয়ে আরও স্মার্ট করেছে এবং এখন তারা ২ বছরের মধ্যে কিন্তু রেসিডেন্স কার্ড দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার। তারপরে নোটটি পড়ছি আপনাদেরকে। মনোযোগ সহকারে শুনবেন। আমি যদিও আম এ লিখে রাখি, অনেকে হয়তো বলবেন যে, "ভাই শুধুমাত্র লিখে কেন বলেন?" ঠিক আছে? লিখে বলি এজন্য যে প্রপার ইনফরমেশনটা প্রপারভাবে কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই ৮-১০ পৃষ্ঠা কিন্তু মুখস্থ করে রাখা সম্ভব নয়। এত সব ইনফরমেশন কিন্তু একসাথে বলে দেওয়া সম্ভব না। যার কারণে কি হচ্ছে সঠিক ইনফরমেশনগুলো আমি আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাই ভিডিওটি না টেনে, সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমার ভিডিওটি লম্বা হতে চলেছে এবং আপনাদেরকে অবশ্যই অনেক হেল্প করবে আমার এই ভিডিওটি। ঠিক আছে? যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্পেনে যেতে চাচ্ছেন অথবা স্পেনে বর্তমানে অবস্থানরত আছেন, সকলের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আচ্ছা, পরবর্তীতে আম বাংলাদেশ থেকে এসে অথবা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এসে ইউরোপে এসে খুব সহজে লিগ্যাল হওয়ার পথ খোলা ছিল আগে একমাত্র পর্তুগালে। সেটি কিন্তু এখন বন্ধ হয়েছে। পর্তুগাল সরকার কিন্তু এখন আর আগের মতো বৈধতা দিচ্ছে না। যে ইজি নিয়মটি ছিল পর্তুগালে খুব সহজেই সেখানে বৈধতা পাওয়া যেত। ঠিক আছে? এখন কিন্তু পর্তুগাল দিচ্ছে না, কিন্তু এখন স্পেন দিচ্ছে। ঠিক আছে? স্পেন কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধাটি দিচ্ছে। এই মুহূর্তে স্পেন সরকার আরও একটি সহজ প্রক্রিয়া চালু করেছে রেসিডেন্স পারমিট পাওয়ার ক্ষেত্রে। স্পেনের যে অভিবাসন মন্ত্রী রয়েছে, স্পেনের যে বর্তমান অভিবাসন মন্ত্রী রয়েছে, উনার নাম হচ্ছে এলমা সাইজ। এলমা সাইজ ঘোষণা দিয়েছেন
এখন থেকে স্পেনে লিগেল হতে আর 3 বছর সময় লাগবে না, 2 বছরের মধ্যেই যে কেউ লিগেল হতে পারবে। তো সে দেশের অভিবাসন মন্ত্রী কিন্তু এই ঘোষণাটি দিয়েছে। অবশ্যই সে দেশের সরকার খুবই সুন্দর একটি ব্যবস্থা নিয়েছেন আমি মনে করি বলে যে সেটা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে স্পেনে এসেছেন অথবা বাংলাদেশ থেকে স্পেনে যাবেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটি নিউজ। এটা আসলে অনেক মনকে খুশি এবং ঠান্ডা করার মতো। আপনারা জানেন যে আমি সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি এবং ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? স্পেনের অভিবাসন মন্ত্রী আরও বলেছেন এখন থেকে তারা প্রত্যেক বছর 3 লাখ মানুষকে রেসিডেন্সি দিবে। এটি সেখানে থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য অবশ্যই একটি সুসংবাদ। ঠিক আছে? এই কথাটা আমি মানে ভিডিওর শুরুতে বলেছিলাম যে স্পেনে যারা বর্তমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুসংবাদ যে তারা স্পেন সরকার প্রতি বছর বর্তমানে বাংলাদেশি সহ এবং পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিক যারা স্পেনে আসেন বসবাস করার জন্য তাদেরকে কিন্তু প্রতি বছর 3 লক্ষ লোককে কিন্তু তারা বৈধতা দিবেন। ঠিক আছে? রেসিডেন্স পারমিট দিবেন। গুড নিউজ, নোট করে রাখেন। ঠিক আছে? আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন স্পেন অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী একটি দেশ, অনেক স্ট্রং একটি দেশ, অনেক টাকা পয়সার দেশ। আচ্ছা, স্পেনে নর্মাল যে নিয়মগুলো ছিল আগে এতদিন এই দেশটিতে এসে বাড়ি ভাড়া নর্মাল বাড়ি ভাড়া, ঠিক আছে, আরাইভো প্রসেসের মাধ্যমে 3 বছরের লিগেল হতে পারতেন। এখন আপনি বৈধ বা অবৈধভাবে যেভাবেই আসেন না কেন, ঠিক আছে, আসলে এই যে সিস্টেমটা ছিল প্রথমে আপনাকে সেখানে বাড়ি ভাড়া নিতে হবে, আমি পরবর্তীতে বলতেছি। এবং এই প্রসেসটাকে তারা তাদের ভাষায় আরাইভো প্রসেস বলে। ঠিক আছে? আরাইভো প্রসেসের মাধ্যমে আপনি সেখানে লিগেল হওয়ার চেষ্টা করতে পারতেন, সেটা আপনি বৈধভাবে আসেন অথবা অবৈধভাবে আসেন। ঠিক আছে? কোনো এক সময় আমারও একটি ভ্রান্ত ধারণা ছিল যে হয়তো যারা ভিজিট ভিসায় যায় বা লিগেলভাবে যায় তারা হয়তো সেখানে লিগেল হতে পারে না, কারণ তাদের ডকুমেন্টস কিন্তু স্পেন সরকারের কাছে অলরেডি মজুদ থাকে এয়ারপোর্ট থেকে। ঠিক আছে? আচ্ছা, স্পেন সরকার নতুন অভিবাসন নিয়ম আরও সহজ করে দিল। ঠিক আছে? তাই অবৈধ প্রবাসীরা মাত্র 2 বছর পর স্পেনের বৈধতা পেয়ে যাবেন। অবশ্যই গুড নিউজ যে সরকার সুন্দর একটি দিনের সূচনা করে দিল আমাদের অবৈধ প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য যারা স্পেনে বসবাস করতেছেন। আচ্ছা, আরাইভো প্রসেস আসলে কি সেই সম্পর্কে একটু দিচ্ছেন না। আরাইভো প্রসেস হচ্ছে যে স্পেনে এসে আপনাকে 48 ঘন্টার মধ্যে, মানে 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে একটি বাসা ভাড়া নিতে হয়। ঠিক আছে? বাসা ভাড়া নিতে হয় এবং ওই বাসার কন্ট্রাক্ট দিয়ে পরবর্তীতে আপনি একটি জবের ব্যবস্থা করতে হয়। ঠিক আছে? জব হলে এরপরে আপনার সেই জবের কন্ট্রাক্ট দিয়ে আপনি 3 বছর সেখানে বসবাস করতে থাকেন। ঠিক আছে? আপনাকে প্রথমে সেখানে বাসা ভাড়া নিতে হবে, কারণ আপনার বাসা ভাড়া কোনো অ্যাড্রেস না থাকলে কিন্তু কেউ আপনাকে জব দিবে না। এবং আপনার জব কন্ট্রাক্টটি দিয়ে খুব সুন্দরভাবে সেখানে 3টি বছর বসবাস করবেন। তারপরে সেখানে আপনি রেসিডেন্সির জন্য আবেদন করবেন। ঠিক আছে? সেই প্রসেসটাকে এখন 2 বছরের মধ্যে কমিয়ে এনেছে। ঠিক আছে? এবং দেশটিতে অবশ্যই ভালোভাবে ট্যাক্স দিবেন এবং কোনো ধরনের ক্রাইম করবেন না, কারণ আপনি দেশটিতে লিগেল হতে পারবেন। যদি আপনি ক্রাইম করেন আর যদি ট্যাক্স পে না করেন তাহলে কিন্তু আপনি সেখানে বৈধতা পাবেন না। ঠিক আছে? এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন। প্রথম হচ্ছে যে আপনাকে অবশ্যই সরকারি নিয়ম অনুসারে প্রপারলি ট্যাক্স দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে বা অবৈধ কোনো কাজের সাথে যুক্ত হবেন না। আপনার নামে পুলিশে কোনো ক্লেম থাকা যাবে না। যেহেতু আপনি সেখানকার নাগরিক হননি, আপনাকে অবশ্যই খুবই সুন্দরভাবে সাবলীলভাবে সেখানে জীবনযাপন করতে হবে। ঠিক আছে? প্রথমে আপনি যে পর্যন্ত নাগরিক না হন সেখানে কিন্তু আপনার জন্য কিন্তু সবকিছু স্বাভাবিক হবে না। ঠিক আছে? এই নোট করে রাখেন। ঠিক আছে? আপনি দেশটিতে লিগেল হতে পারবেন। আচ্ছা, আপনার ফার্স্ট লিগেল হতে পারবেন। আপনার ফার্স্ট রেসিডেন্স কার্ড পেতে পারবেন। ঠিক আছে? আপনি যদি সবকিছু সুন্দরভাবে স্বাভাবিকভাবে করেন তাহলে কিন্তু সেটা আপনি ফার্স্ট রেসিডেন্স কার্ডটি আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এটিকেই বেসিক্যালি আরাইভো প্রসেস বলা হয়। এই পুরা প্রসেসটি করতে আগে 3 বছর লাগতো, এখন সেটি 2 বছর লাগবে। মানে আপনার সেই লিগেল হওয়ার যে প্রসেসটা সেটাকে আরাইভো প্রসেস বলা হয়। আবার এই প্রসেসটা করতে আগে 3 বছর লাগতো, এখন 2 বছর লাগবে। প্রথম হচ্ছে আপনার একটি বাসা 48 ঘন্টার মধ্যে সে দেশে প্রবেশ করার পরে 48 ঘন্টার মধ্যে একটি বাসা ভাড়া নিতে হবে। আপনি সেখানে গিয়ে লং টাইম থাকলে তো আপনি চলবে না। আপনার সাথে বাসা ভাড়া নিতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সেই বাসা ভাড়ার কন্ট্রাক্টটি দিয়ে আপনার একটি জবের ম্যানেজ করতে হবে। জব করতে থাকা লাগবে কন্টিনিউয়াসলি 3 বছর
জব করতে 3 বছর পার হয়ে গেলে পরবর্তীতে আপনি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারতেন, সেটিকে এখন কমিয়ে 2 বছরে আনা হয়েছে। অবশ্যই গুড নিউজ, নোট করে রাখেন। ঠিক আছে? আচ্ছা, স্পেনের অভিবাসন মন্ত্রী আরও বলেছেন, অবৈধ লোককে বৈধ করার জন্য এই আরাইভো প্রসেস আরও করার প্রতি দ্রুত করার জন্য প্রতি বছর তারা অন্তত 3 লাখ মানুষকে রেসিডেন্স পারমিট দিবে। এই আরাইভো প্রসেস কে আরও স্পিডফুল করার জন্য প্রতি বছর তারা 3 লাখ লোককে রেসিডেন্স পারমিট দিবে। পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধার কথাও তিনি বলেছেন। আপনারা যারা জব সার্চ ভিসায় অথবা জব নেওয়ার ভিসায় স্পেনে এসেছেন, তাদের জন্য ভিসার মেয়াদ 1 বছর বাড়ানো হবে। বিশেষ করে যারা লিগেলভাবে সেখানে জব করার জন্য যাচ্ছেন, ঠিক আছে, জব সিকার ভিসায় যাচ্ছেন বা আদার্স যে কোনো ওয়েতে ভিসা নিয়ে সেখানে যাচ্ছেন কাজ করার জন্য, তাদের ভিসার মেয়াদ বিশেষ করে 1 বছর আরও বাড়িয়ে দিবে। ঠিক আছে? আগে যদি 2 বছর থাকতো তাহলে এখন 3 বছর করে দেবে। আগে যদি 1 বছর থাকতো তখন সেখানে 2 বছর করে দিবে। আমি জানি না যে আসলে অ্যাকচুয়ালি কতদিনের জন্য ভিসা তারা প্রোভাইড করে জব সিকার ভিসায় গেলে। আচ্ছা, পরবর্তী নোটটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করার জন্য স্পেনে এসেছেন, তাদের জন্য কিন্তু বলা হয়েছে এখন থেকে স্টুডেন্টরা 30 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন। সেটা আগে কিন্তু 30 ঘন্টা ছিল না। শুধুমাত্র যে অবৈধ প্রবাসীদের জন্য এই সুযোগ সুবিধা দিয়েছে তা কিন্তু না। স্পেনে যারা স্টুডেন্ট ভিসায় গেছেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি রয়েছে। তারাও কিন্তু এখন থেকে 30 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবেন, যা আগে কিন্তু 30 ঘন্টা পর্যন্ত ছিল না। যারা স্পেনে আছেন তারা কিন্তু বলতে পারবেন যে আসলে তারা কত ঘন্টা কাজ করতে পারতেন, যারা বৈধভাবে সেখানে পড়াশোনা করেছেন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা। আচ্ছা, এই দেশে যারা প্রথমে এসে 2 বছর পর রেসিডেন্স কার্ডটি পাবেন। একটি গুরুত্বপূর্ণ, সবাই কিন্তু 2 বছর পর পারমিট পাবেন না, আপনাকে অবশ্যই জানতে হবে। এদেশে যারা এসে 2 বছর রেসিডেন্স কার্ডটি পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই দেশে যারা প্রথমে এসে 2 বছর পর রেসিডেন্স কার্ডটি পাবেন বা স্টুডেন্ট যারা আসবেন ভিসা নিয়ে, তাদের জন্য তাদের ফ্যামিলি নিয়ে আসার প্রক্রিয়াটিও সহজ করা হবে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রক্রিয়া সহজ করে দিচ্ছে স্পেন সরকার। ঠিক আছে? যারা 2 বছর পর রেসিডেন্স পারমিট পাবেন বা স্টুডেন্ট যারা আছেন তারা ভিসা নিয়ে আসতেছেন, তারা তাদের ফ্যামিলি আনার জন্য আরও প্রক্রিয়াটি সে দেশের সরকার সহজ করবে। সব মিলিয়ে বর্তমানে স্পেন সরকার কিন্তু দারুণ একটি সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটি 3 বছরের মতো কার্যকর থাকবে, কিংবা এরপরেও এই সুযোগটি থাকতে পারে। আচ্ছা, এই যে নিয়মটি করেছে এই নিয়মটি কিন্তু লং টাইম নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। আপাতত প্রাথমিক পর্যায়ে 3 বছরের জন্য তারা এই সুযোগটি করেছে এবং সুযোগটি করলে হয়তো এটা বলবৎ থাকতে পারে যে 3 বছর, আগামী 3 বছরের জন্য এই সুযোগটি রয়েছে যে যারা আরাইভো প্রসেসের মাধ্যমে সেখানে বৈধ হন অথবা স্টুডেন্ট ভিসায় গিয়েছেন সেখানে পড়ার জন্য, তাদের জন্য কিন্তু বিশাল একটি অপরচুনিটি দ্বার খুলে দিল স্পেন সরকার। ধন্যবাদ স্পেন সরকারকে। বাংলাদেশের প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে? যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখবেন, যাদের এই ইনফরমেশনটি ভালো লাগবে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভাইয়া। ঠিক আছে? যারা স্পেন প্রবাসী ভাইরা আছেন। স্পেনে বর্তমানে দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে, তাই তাদের দেশের সরকার আপাতত 3 বছরের জন্য এই সুযোগটি করে দিয়েছে। যে কোনো মানুষ সেখানে মাত্র 2 বছরের মধ্যে বৈধ হতে পারবেন। ঠিক আছে? তাদের সরকার আপাতত সেখানে যেহেতু দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে, তাই তাদের সরকার এই সুযোগটি দিয়েছেন এবং সেখানে যে কোনো মানুষ 2 বছরের মধ্যে বৈধ হতে পারবেন। কীভাবে বৈধ হবেন সেই প্রসেসটিও আমি আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে বলে শোনাচ্ছি। ঠিক আছে? সবথেকে আরও একটি ভালো ব্যাপার হচ্ছে ঢাকায় স্পেনের অ্যাম্বাসি রয়েছে, তাই আপনাদেরকে আর স্পেনের ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে না। ঠিক আছে? ঢাকার স্পেন অ্যাম্বাসি থেকে আপনি যথাযথ নিয়মের মাধ্যমে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি সংগ্রহ করতে পারবেন। গুড নিউজ। এটা তো আমরা জানি স্পেনের অ্যাম্বাসি অনেক আগে থেকে বাংলাদেশে রয়েছে, আর দরকার নেই বা ইন্ডিয়াতে যাওয়ার স্পেনের ভিসার জন্য। ঠিক আছে? টাকাও বেঁচে গেলো, সময় বেঁচে গেলো। আর এখান থেকে আপনি আবেদন করে সঠিক নিয়মের মাধ্যমে আবেদন করে আপনার কাঙ্ক্ষিত ভিসাটি সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে? স্পেন আপনার প্রথম রেসিডেন্স কার্ডটি পেলে স্পেনে আপনার প্রথম রেসিডেন্স কার্ডটি পেলে আপনি 3 বছর থাকতে পারবেন। ঠিক আছে? আপনি প্রথম রেসিডেন্স কার্ডটি পেলে সেটা 3 বছর থাকতে পারবেন। 5 বছর পার হয়ে গেলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। আরও 5 বছর পার হয়ে আরও 5 বছর পার হয়ে গেলে আপনি স্পেনের পাসপোর্টও পেতে পারেন বা সেখানকার নাগরিকত্ব পেতে পারেন। অবশ্যই পাবেন, পাবেন না কেন? এই নাগরিকত্বের জন্যই তো আমার স্পেনে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, স্পেনে আপনার প্রথম রেসিডেন্স কার্ড পাওয়ার পর অথবা
পিআর পাওয়ার পর আপনি আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপনার প্রাথমিক রেসিডেন্স কার্ড পাওয়ার পরেই কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন, অথবা যদি আরও একটু লেট করে নিতে চান পিআর পাওয়ার পরে, তাহলেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? স্পেনের অভিবাসন মন্ত্রী এলমা সাইজ আরও বলেছেন তারা তাদের অভিবাসন নীতিমালা খুবই দ্রুত আপডেট করে নতুন নিয়মগুলো কার্যকর করবে। যে নিয়মগুলোর কথা বললাম, তাদের অভিবাসন মন্ত্রী কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে আমাদের এই সিস্টেমগুলো আরও আপডেট করে আমরা দ্রুত এই নিয়মগুলো কার্যকর করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, স্পেন যদি আপনি এই স্পেন নিয়ে যদি আপনার কোনো চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। স্পেন নিয়ে যদি আপনাদের আরও কোনো এক্সট্রা চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ইউরোপের দেশ স্পেনে আপনি কোনো একবার কোনোভাবে প্রবেশ করেন এবং দেশটিতে আপনি যদি মাত্র 2 থেকে 3 বছর বসবাস করেন, তাহলেই সেখানে বৈধ হতে পারবেন এবং রেসিডেন্স কার্ডটিও পেয়ে যেতে পারবেন, পরবর্তীতে নাগরিকত্ব পেয়ে যাবেন। মানে আপনি যেভাবেই আসেন না কেন স্পেনে, স্পেন সরকার কখনো আপনাকে স্পেন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে না। স্পেনের পুলিশ কখনো ধরপাকড় করে না। সো স্পেন, আমি মনে করি যে ইউরোপের অন্যান্য সেফেস্ট কান্ট্রির মধ্যেই স্পেন বর্তমানে আরও একটি, যে বিশেষ করে এই সমস্ত দেশগুলোতে কিন্তু বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বেশিরভাগই অবৈধভাবে যায় সেখানে। হয়তো নন সেনজেন কান্ট্রিগুলো থেকে পালিয়ে যায়, কেউ লিবিয়া থেকে যায়, কেউ মধ্যপ্রাচ্য থেকে কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যায়, অথবা কেউ সেখান থেকে পালিয়ে যায়, গ্রিস হয়ে যায়, পর্তুগাল হয়ে যায়, পোল্যান্ড হয়ে যায়। সো যারাই যেখান থেকেই যান না কেন, সেখানে বৈধ থাকেন বা অবৈধ থাকেন, ঠিক আছে? তারা সেখানে বৈধ পরবর্তীতে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু তারা বৈধ হতে পারবে। ভিডিওটি অনেক স্পেশাল, লম্বা হোক সমস্যা নেই, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্পেন প্রবাসী ভাইরা আছেন তারা দেখবেন, অবশ্যই তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তারা অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে, পরবর্তীতে টার্গেট আছে আপনার স্পেনে যাবেন, কারণ আপনার ফ্যামিলি কেউ কোনো পার্সন অথবা কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কেউ স্পেনে আছে, সেখানে গেলে আপনাকে সাপোর্ট করবে, তাই আপনি স্পেনে যাবেন। তাই আপনার আমার এই ভিডিওটি আপনার খুব কাজে আসবে। দেখবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা। এখন আমি বলছি স্পেন কিভাবে আপনি আপনার রেসিডেন্স কার্ড মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে পেতে পারেন এবং পরবর্তীতে আপনি সেখানকার নাগরিকত্ব পেতে পারেন। ভিডিওটি মনোযোগ সহকারে শুনেন। এখনকার কথাগুলো কিন্তু আরও স্পেশাল, ঠিক আছে? যে আপনি কিভাবে সেখানকার রেসিডেন্স কার্ড পাবেন এবং সেখানকার নাগরিকত্ব পাবেন, পরে পাসপোর্টও পাবেন, ঠিক আছে? আপনি ঠিক আছে, স্পেনে আসলে 2টি পথ রয়েছে বৈধ হওয়ার জন্য, ঠিক আছে? একটি পথ অনুসরণ করলে আপনি 2 বছরের মধ্যে রেসিডেন্স কার্ড পেতে পারেন, ঠিক আছে? এই 2 বছরের মধ্যে রেসিডেন্স কার্ড আসলে সবার জন্য আসলে অ্যাভেলেবেল হয়তো হবে না, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য অ্যাভেলেবেল হবে যদি তারা নিয়মগুলো ফলো করতে পারে। এবং আরও একটি ওয়ে আছে, যে সেটি আসলে ম্যাক্সিমাম, ঠিক আছে? সেটি আসলে ম্যাক্সিমাম করতে হয় যদি সে নতুনভাবে স্পেনে এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 3 বছর সময় লাগবে, ঠিক আছে? যারা আগে থেকে বসবাস করতেছেন তাদের জন্য হয়তো 2 বছর লাগবে, যারা নতুন আসবেন তাদের ক্ষেত্রে 3 বছর লাগবে। সেটি কীভাবে করতে হয় আমি এখন আপনাদেরকে বলছি, ঠিক আছে? নরমালি কীভাবে আপনি স্পেনের রেসিডেন্সকে কার্ড পেতে পারেন 3 বছরের মধ্যে। স্পেনে যখন আপনি 1ম বার আসবেন, ভিজিট ভিসা হোক, ইউরোপের অন্যান্য দেশ থেকে হোক, অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে হোক, নদীপথে হোক, আকাশপথে হোক, সাগরপথে হোক, বায়ুপথে হোক, আপনি স্পেনে পৌঁছে গেছেন, 1ম বার সেখানে গিয়ে আপনাকে একটি বাসা ভাড়া নিতে হবে। আপনি যেভাবেই স্পেনে যান না কেন, বৈধভাবে, অবৈধভাবে, আকাশপথে, বালুপথে, নদীপথে, সাগরপথে, উড়াল পথে, ট্রেন পথে, মেট্রো পথে, যেকোনো ওয়েতে আপনি স্পেনে আসছেন, আপনাকে আর স্পেন সরকার বের করবে না, স্পেনের পুলিশ আপনাকে ধরবে না। স্পেন আপনার জন্য একটি বেস্ট অপরচুনিটি নিয়ে বসে আছে, ঠিক আছে? সো তাহলে 2 থেকে 3 বছর সময়টা আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর কাটিয়ে দিই, কিন্তু সেখানে আমাদের নাগরিকত্ব দেয় না। ভিসার মেয়াদ শেষ, ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর গঠনের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশের ভূমিকা অনস্বীকার্য, ঠিক আছে? আমিও কোনো এক সময় মধ্যপ্রাচ্যের দেশে ছিলাম, তো আমি দেখে আসছি, ভালো জানি। আরও একটি ঠিক আছে, আপনাকে অবশ্যই বাসা ভাড়া নিতে হবে, ঠিক আছে? যে 1ম যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি বাসা ভাড়া নিতে হবে আপনার একটি অ্যাড্রেস শনাক্ত করার জন্য। আপনার বাসা ভাড়া ছাড়া আপনার কাজ হবে না। আপনার একটা বাসা ভাড়া নিতে হবে মাস্ট। অবশ্যই থাকার জন্য তো বাসা লাগবেই। আপনার অ্যাড্রেস শনাক্ত করার জন্য আপনার একটি বাসা ভাড়া অথবা সিট ভাড়া অথবা রুম ভাড়া অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি যদি ব্যালেন্স কম থাকে, টাকা পয়সা কম থাকে, একটি সিট ভাড়া নেবেন। যদি একটু ভালো থাকে একটু রুম নেবেন, না হলে শেয়ারিংয়ে সিট নেবেন, সমস্যা নেই, নিতে হবে। থাকার জন্য তো একটা বাসা ভাড়া দরকার পড়ে, তাই না? আপনার বাসা ভাড়া নিতে কোনো ধরনের
কোনো ভিসা লাগবে না, আপনার বাসা ভাড়া নিতে কোনো ধরনের কোনো ভিসা লাগবে না। আপনি আপনার পাসপোর্টের ইনফরমেশন দিয়েই, পাসপোর্ট কপি দিয়ে আপনি আপনার বাসা ভাড়া নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই বাসা ভাড়া এই বাসা ভাড়ার এগেনস্টে আপনি একটি পেপার তুলবেন। বাংলাদেশে যেমন সিটি কর্পোরেশন থাকে, কাউন্সিল অফিস থাকে, জেলা পর্যায়ে অফিস থাকে অথবা ওয়ার্ড কমিশনার অফিস থাকে, সেরকম এরকম আমাদের আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, ঠিক আছে? তেমনই তাদেরও সেরকম একটি সিটি কর্পোরেশন অফিস রয়েছে, সেটাকে বলা হয় আজুন্তামেন্তে। আপনি আমার ভাষাগত ল্যাঙ্গুয়েজ ভুল হতে পারে, যারা স্পেন প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু শুনেছি আমি সেভাবে নোট করেছি আজুন্তামেন্তে, ঠিক আছে? আজুন্তামেন্তে এখন বার্সেলোনা সিটি অথবা মাদ্রিদেও হতে পারে, আপনি যে শহরেই গেছেন। সেখানে গিয়ে আপনি যখন একটি বাসা ভাড়া নিলেন, বাসা ভাড়া নেওয়ার পর আপনার পাসপোর্ট নিয়ে তাদের লোকাল সিটি কর্পোরেশন অফিস আজুন্তামেন্তে যাবেন, একটি পেপারস তুলবেন এবং তাদের অবগত করবেন যে আমি এই জায়গাটিতে এসেছি এবং এই বাসা ভাড়া নিয়েছি। এরপর আপনি একটি জব খুঁজবেন, কাজ পাবেন এবং কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? তাদের যে লোকাল সিটি কর্পোরেশন অফিস রয়েছে, যেটাকে আজুন্তামেন্তে বলা হয়, আপনি বাসা ভাড়া নেওয়ার পরে কিন্তু তাদেরকে ইনফরমেশন দিতে হবে যে আমি এই এরিয়াতে এই স্টেটে এসেছি। ওই যে স্টেটে আপনি থাকবেন, যে শহরে আপনি থাকবেন, সেই শহরে সেই স্টেটের যে আজুন্তামেন্তের অফিস আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনি তাদের ওখানে আপনি লিপিবদ্ধ করবেন, আপনার নাম এন্ট্রি করবেন বা তাদের যে প্রক্রিয়াটি রয়েছে সেগুলো কমপ্লিট করবেন। তাদেরকে ইনফর্ম করবেন যে আমি এই স্টেটে এসেছি এবং এই বাসা ভাড়া নিয়েছি, ঠিক আছে? আপনি তাদেরকে ইনফর্ম করলেন, তার মানে হচ্ছে সরকার জেনে গেল যে আপনি বাংলাদেশের নাগরিক, স্পেনে নতুন এসেছেন এবং আপনি অবৈধভাবে আছেন। সমস্যা নেই, তারা আপনাকে ধরবে না, তারা আপনাকে অ্যারেস্ট করবে না, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনি বাসা ভাড়া নেবেন এবং তাদেরকে ইনফর্ম করবেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। বাসা ভাড়া নিলে যে আপনি কার্ড পেয়ে যাবেন তারা, আপনার অবশ্যই সমস্ত প্রক্রিয়া ফলো করতে হবে, ঠিক আছে? প্রথম স্পেনে গিয়ে আপনাকে অবশ্যই অবৈধভাবে কাজ করতে হবে, স্বাভাবিক, যেহেতু আপনার কাগজপত্র নেই আপনাকে অবশ্যই অবৈধভাবে কাজ করতে হবে। আপনি যেহেতু সেখানে এখনও অবৈধ, তাই আপনাকে এইভাবে 3 বছর কাজ করা লাগবে সেখানে বৈধ হওয়ার জন্য। যেহেতু আপনার অবৈধ, সেক্ষেত্রে আপনাকে অনেক কঠিন নিয়ম কানুন কিন্তু সেখানে পালন করতে হবে। প্রাথমিক 3 বছর আপনাকে অনেক কষ্ট করে চলাফেরা করতে হবে, কোনো ধরনের ট্রাভেল করা যাবে না। আপনি ইউরোপের অন্য কোনো দেশ অথবা বাংলাদেশে কিন্তু ট্রাভেল করতে পারবেন না, আসতে পারবেন না, আসলে আর যেতে পারবেন না, ঠিক আছে? সো এই 3টা বছর আপনাকে খুবই সাবধানতার সাথে জীবনযাপন করতে হবে সেখানে। এভাবে আপনি ইউরোপের দেশে প্রবেশ করতে চান এবং বৈধ হতে চান, তাদেরকে বলছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন সিজনের সময় আসার জন্য। আপনারা সাধারণত চেষ্টা করবেন সামার সিজনে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? উইন্টার সিজনে আসবেন না, তাহলে আপনি খুব ইজিলি একটি জবের ব্যবস্থা করতে পারবেন। কথাটি হচ্ছে যে আপনি সেখানে সিজনে যাবেন, ঠিক আছে? আমাদের দেশের সিজন যেমন শীতকাল আমাদের এখানে শাকসবজি বেশি হয়, তারপরও আমাদের ওয়েদারটাও ভালো লাগে, ঠিক আছে? নানা রকম পিঠাপুলি আমরা খাই, গ্রামে খেজুরের রস খাই, ঠিক আছে? তাদের সেখানে সারা বছর শীত থাকে, তাদের সেখানে গরমের দিনকে তারা সিজন হিসেবে আখ্যায়িত করে, গরমের ওয়েদারকে তারা বেশি ভালোবাসে, ঠিক আছে? বেশি পছন্দ করে। তাহলে আপনি যদি সেখানে সিজনের টাইমে যান, মানে সামার সিজনে যান বা গরমের সময় যান, তাহলে আপনি খুব সহজেই কাজের ব্যবস্থা করতে পারবেন। শীতকালে প্রচুর শীত থাকে, মাইনাসের নিচে থাকে, বরফ পড়ে, ঠিক আছে? যার কারণে শীতকালে কাজ করাটা, বাইরে কাজ করাটা অনেক কঠিন, ভিতরে কাজ করাটা অনেক কঠিন। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আসলে সবাই তো যারা সুযোগ সুবিধা অনুযায়ী যাবে, তারপর চেষ্টা করবেন যে সামার সিজনে যাওয়ার জন্য বা গরমের দিনে যাওয়ার জন্য। তাহলে আপনি খুব সহজেই আপনার জন্য কাজের ব্যবস্থা করতে পারবেন। সেখানে কাজ নেই, তার মানে আপনাকে ভিখারির বেশি চলতে হবে, ঠিক আছে? কাজ ছাড়া সেখানে চলবে না। মাসে অনেক টাকা লাগে একটা মানুষের থাকতে এবং খাইতে, ঠিক আছে? আচ্ছা, ব্যবস্থা করতে পারবেন। এভাবে আপনি 2 বছর জব করতে থাকবেন। আপনাকে আপাতত কিছুই করতে হবে না। শুধুমাত্র আপনার বাসার অ্যাড্রেসটি ঠিক রাখার চেষ্টা করবেন। যদি আপনি বাসা চেঞ্জ করেন, তাহলে আবারও সেই সিটি কর্পোরেশন অফিস আজুন্তামেন্তে গিয়ে, ঠিক আছে, তাদেরকে ইনফর্ম করবেন এবং নতুন একটি পেপার তুলবেন, মানে আপডেট করে নেবেন। তারপরে ইনফরমেশনটা আপনি যদি বাসা চেঞ্জ করেন, সমস্যা নেই, আপনি তাদেরকে ইনফরমেশন দিবেন যে আমি বাসা চেঞ্জ করেছি। হয়তো কোনো কারণে, সঙ্গত কারণে চেঞ্জ করা লাগতে পারে, প্রবলেম নেই, আপনাকে জাস্ট তাদেরকে ইনফর্ম করতে হবে। মানে তারা যখন আপনার অ্যাড্রেসটি জানেন, তারপরে আপনার কাজ হচ্ছে আপনার কাজ কন্টিনিউ করতে থাকা, ঠিক আছে? আগামী 2 বছর আপনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে কাজ করতে থাকবেন। এরপরে
এরপরে সেখানকার স্প্যানিশ 2 ধরনের ভাষা রয়েছে, 2 টাইপের ভাষা রয়েছে। স্প্যানিশ ভাষা, এই ভাষার উপরে 6 মাসের একটি বেসিক কোর্স করতে হবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই তাদের ভাষাগত কোর্স করতে হবে। আর আপনার রেসিডেন্স পারমিট পাওয়ার ক্ষেত্রে এই ভাষাগত কোর্স করার সার্টিফিকেটটি দরকার পড়বে। ঠিক আছে? এটি শুনে ঘাবড়ে যাবেন না। এটা শুধুমাত্র একটি ফর্মালিটি কোর্স। আপনাকে ভাষা বলতেই হবে এমনটি নয়। এইজন্য আপনাকে কেউ পরীক্ষা নেবে না। জাস্ট আপনার ফার্স্ট রেসিডেন্সি কার্ড যখন আপনি নিতে পারবেন, তখন কিন্তু কেউ আপনাকে নিতে যাবেন, তখন কিন্তু কেউ আপনার পরীক্ষা নেবে না। আপনাকে আমি আপনাকে ইনশিওর করছি। সুতরাং বেসিক কিছু জানা থাকলেই হবে, জানলেই হবে। আপনি শুধুমাত্র প্রেজেন্ট থাকলে হবে, আপনার একটি সার্টিফিকেট দিয়ে দিবে। নোটটা পড়তে একটু কষ্ট হলো। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার সেখানে স্প্যানিশ 2 ধরনের ভাষা রয়েছে, সেই ভাষাগত আপনার কোর্স করতে হবে, 6 মাসের কোর্স। ঠিক আছে? এবং এটার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই যে কোর্স করলেই যে আপনাকে সেখানে পরীক্ষা দিতে হবে এমনটি নয়। আপনি হালকা পাতলা কথাবার্তা বলতে পারলেই চলবে এবং এই ভাষাগত কোর্সটি জাস্ট ফর্মালিটি মাত্র। জাস্ট আপনাকে 6 মাসের কোর্সটি করতে হবে। ঠিক আছে? কঠিন কোনো পরীক্ষা-নিরীক্ষা নেই। আপনি খুব সাধারণভাবেই আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেটটি আপনার কাজে লাগবে পরবর্তীতে স্পেনে বৈধ হওয়ার জন্য। অনেকে আসলে এই সার্টিফিকেট কিনেও নেয়। বাঙালি যেখানে আছে 2 নাম্বার সেখানে আছে। বুঝতে পারবেন। ঠিক আছে? অনেকে এই সার্টিফিকেট কিনেও নেয়। এই ভাষাগত কোর্সটি আপনি সেখানকার যেকোনো একটি জায়গা থেকে করতে পারবেন। আপনি যে স্টেটে থাকেন না কেন, আশেপাশে অবশ্যই আপনি কোর্স সেন্টার পেয়ে যাবেন। ঠিক আছে? এসব ক্ষেত্রে কোনো আপনার কিছু আ আ এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার কোনো কিছু ভেজাল মনে হয়, তাহলে আপনি একটু কষ্ট করে সেখানকার বাঙালি পাড়ায় চলে আসবেন। সেখানে সবাই আপনাকে এ ব্যাপারে হেল্প করবে। ঠিক আছে? বাঙালি হেল্প করার জন্যই থাকে। আচ্ছা। শুধুমাত্র একটু সতর্ক থাকবেন আরকি। ঠিক আছে? আশা করি আপনি বিষয়টি বুঝে যাবেন। এখানে আ লাবিপিস নামে একটি জায়গা আছে। ঠিক আছে? আপনারা মিলিয়ে নেবেন। যারা স্পেনে আছেন তারা মিলিয়ে নেবেন। দয়া করে ঠিক আছে? সেখান থেকেই ইনফরমেশন কালেক্ট করেছি। আমার লেখায় ভুল হতে পারে। তো আপনারা মনে কষ্ট নেবেন না, মিলিয়ে নেবেন। লাবিপিস নামে একটি জায়গা আছে। সেখানে অনেক বাংলাদেশিরা বসবাস করে। প্রয়োজনে আপনি সেখানে অ্যা যেতে পারেন। প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন। যেহেতু বাংলাদেশি কমিউনিটি আছে, অবশ্যই কারো না কারো কাছ থেকে আপনি ইনফরমেশনমূলক হেল্প অবশ্যই পাবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি 6 মাসের 2 টি ভাষাগত কোর্স করে নিবেন। আপনার কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আপনি এমনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা হবে আপনার 2য় কাজ। সার্টিফিকেটের জন্য আপনার কোনো টেনশন নেই। আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক আছে? ভাষাগত কোর্স যদি করলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। ঠিক আছে? এবং এই সার্টিফিকেট আপনার কাজে লাগবে পরবর্তীতে বৈধ হওয়ার জন্য। আপনার 3য় কাজ হচ্ছে, আপনার যখন 2-3 বছর বসবাসের সময় হয়ে যাবে, 2 থেকে 3 বছর বসবাসের সময় হয়ে যাবে, তখন আপনি বাংলাদেশ থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে আনবেন। সেটি আ স্পেনের স্পেনের বাংলাদেশি এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করিয়ে নিতে হবে। এরপরে আপনি যেখানে জব করেছেন সেখানকার একটি জব কন্ট্রাক্ট পেপার সংগ্রহ করবেন। আমি বলে দিচ্ছি এখন আপনি স্পেনে কিভাবে আ উম আ ১ম রেসিডেন্স কার্ডটি পাবেন। সেজন্য আপনাকে কি করতে হবে এটাই আপনাকে বলে দিচ্ছি। ঠিক আছে? ১ম হচ্ছে যে আপনার ২-৩ বছর পার করবেন। ২-৩ বছর পার করার পরে আপনি ২ বছর পার করার পরে ১ম যে আপনার ১ম কাজ হবে যে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে নিয়ে যাবেন এবং সেটি স্পেনের যে বাংলাদেশি এম্বাসি রয়েছে সেখান থেকে অ্যাটাস্টেড করিয়ে নেবেন এবং আপনার একটি জব কন্ট্রাক্ট পেপার সংগ্রহ করবেন। যেখানে আপনি জব করেন সেখান থেকে আপনাকে বললে একটি জব কন্ট্রাক্ট পেপার দিয়ে দিবে। এখন অবশ্য এখন অবশ্য অনেকেই জব কন্ট্রাক্ট কেনা-বেচা করে। বললাম যে বাঙালি যেখানে আছে 2 নাম্বার সেখানে আছে। ঠিক আছে? আপনি বাঙালি পাড়ায় গেলেই তা বুঝতে পারবেন। বাঙালি পাড়ায় গেলে বলা যায় যেখানে 2 নাম্বার কাজ চলে। ঠিক আছে? তবে আপনি চেষ্টা করবেন অরিজিনাল জব কন্ট্রাক্টটি দেওয়ার জন্য। ঠিক আছে? অরিজিনাল জব কন্ট্রাক্ট ম্যানেজ করে সবগুলো ডকুমেন্টস সেদেশের সরকারের কাছে সাবমিট করবেন। এসব কাজগুলা তেমন কোনো কঠিন বিষয় না। ঠিক আছে? এসব সাবমিশন এর একটি ফি আছে। তা খুবই অল্প। এক্ষেত্রে আপনি একজন লয়ারের সাহায্য নিতে পারেন। সেখানকার একজন উকিলের সাহায্য নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ২০০ থেকে ৩০০ ইউরো আপনার লয়ারের চার্জ দেওয়া লাগতে পারে। খুব সহজ প্রক্রিয়া, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে যে কীভাবে আপনি
আবেদন করবেন, কীভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নেবেন এবং আপনার সমস্ত 2-3 বছর পার হয়ে গেলে সমস্ত ডকুমেন্টগুলো তাদের সরকারের কাছে জমা করবেন। একজন লয়ারের সহায়তা নিলে ভালো হয়। কী জন্য চাকরি বাকরি ছেড়ে নিজে দৌড়াদৌড়ি করবেন, একজন লয়ার হায়ার করে নেবেন, সমস্যা নেই। এই সাবমিশনের 2-3 মাসের মধ্যেই আপনার প্রথম রেসিডেন্স কার্ডটি পেয়ে যাবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনার নামে কোনো ধরনের পুলিশ ক্লেম না থাকে বা আপনি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস, ইলিগ্যাল কাজের সাথে যুক্ত না থাকেন। আপনাকে অবশ্যই ভদ্র নম্রভাবে সেখানে বসবাস করতে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করা যাবে না। পেলাম আর খেয়ে মেয়ে ছড়ায় বড়ায় দিলাম, সেটা চলবে না, ঠিক আছে? রেসিডেন্স কার্ডটি 2 বছর করতে চান জন্য যারা রেসিডেন্স কার্ড রেসিডেন্স কার্ড যারা 2 বছরের মধ্যে করতে চান, রেসিডেন্স কার্ড যারা 2 বছরের মধ্যে করতে চান তারা যারা আগে থেকে স্পেনে আছেন এবং স্পেনে তারা কখনো না কখনো অন্তত 6 মাস বৈধভাবে কাজ করেছেন। আপনি হয়তো এখানে হয়তো বৈধভাবে কাজ করেছেন, পরে অবৈধ হয়ে গেছেন, ঠিক আছে? তাই আপনিও এই সুবিধার আওতাভুক্ত এসেছেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যারা স্পেনে যারা এই 2 বছরের মধ্যে এই কাজটি করতে চান, 2 বছরের মধ্যে রেসিডেন্স পারমিট পেতে চান, যারা স্পেনে যাওয়ার পরে কখনো না কখনো বৈধভাবে 6 মাস কাজ করেছেন, ঠিক আছে? তারা এই সুযোগটি নিতে পারবেন। আর আপনি তো অবৈধ ছিলেন, তাই আপনার জন্য এই সুযোগটি হয়তো আওতাভুক্ত থাকবে না। আর যারা অলরেডি সেখানে ছিল এবং লিগ্যালভাবে সেখানে কাজ করছে, সরকারকে ট্যাক্স প্রদান করছে, ঠিক আছে? এবং হয়তো কোনো না কোনোভাবে তারা অবৈধ হয়ে গেছে, তারা এই কাজটি 2 বছরের মধ্যে শেষ করতে পারবে। মানে সেখানে বৈধ ছিলেন কিন্তু কোনো কারণে অবৈধ হয়ে গেছেন, এখন তারা চাইলে 2 বছরের মধ্যে রেসিডেন্স কার্ডটি নিয়ে নিতে পারবেন। 2 বছরের মধ্যে যদি আপনি রেসিডেন্স কার্ড পেতে চান, তাহলে আরও একটি ওয়ে আছে। আপনি যদি কোনো ডিপ্লোমা কোর্স করতে পারেন, 6 মাসের ডিপ্লোমা কোর্স, সেই সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করবেন। আর ডিপ্লোমা কোর্স করবেন, সেটার জন্য একটা লোকাল অফিস আছে, ঠিক আছে? ডিপ্লোমা কোর্সের লোকাল অফিস আছে স্পেন সরকারের, ঠিক আছে? এমপ্লয়মেন্ট রিলেটেড সেই অফিসে গিয়ে আপনার একটি কোর্স করা লাগবে, সেটা ডিপ্লোমা কোর্স করা লাগবে তাদের কাছ থেকে। সেই ক্ষেত্রে আপনার 3 বছর সময় লাগবে না, আপনার অরিজিনাল জব কন্ট্রাক্টও লাগবে না। এই সার্টিফিকেট দিয়েও আপনি কিন্তু অল্প সময়ে সে দেশে রেসিডেন্স কার্ডটি পেয়ে যাবেন। মানে আমি বলতে গিয়ে আমি আসলে গোলমাল পাকায় ফেলেছিলাম। স্পেনে আরও একটি সুযোগ রয়েছে, 2 বছরের মধ্যে আপনি চাইলে রেসিডেন্স কার্ডটি পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 6 মাসের একটি ডিপ্লোমা কোর্স করতে হবে। ডিপ্লোমা কোর্স করার জন্য কিন্তু সরকারের সেন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনাকে ডিপ্লোমা কোর্স করতে হবে 6 মাসের এবং সেই সার্টিফিকেট সেখান থেকে আপনার একটি সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটের থাকলে তাহলে আপনার 3 বছর লাগবে, আপনি 2 বছরের মধ্যেই সেখানে রেসিডেন্স পারমিট পেতে পারেন। এটিও কিন্তু একটি সহজ উপায়। তো প্রথমবার আপনাকে এই কাজটি 1 বছরের জন্য দেওয়া হবে। প্রথমবার আপনাকে এই রেসিডেন্স কার্ডটি 1 বছরের জন্য দেওয়া হবে। 1 বছর পর আপনি তা রিনিউ করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনাকে এই কার্ডটি 2 বছরের জন্য দেওয়া হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অলমোস্ট সকল ধরনের ডকুমেন্টস দেওয়া লাগবে। এই সময়ে আপনার অরিজিনাল জব কন্ট্রাক্টও দিতে হবে, ঠিক আছে? প্রথমবার আপনাকে 1 বছরের জন্য তারা রেসিডেন্স পারমিট দিবে। 1 বছর শেষ হয়ে গেলে আপনি পরেরবার আবার রিনিউ করতে পারবেন। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আবারও সাবমিট করতে হবে। গত বছর আপনি 1 বছর কোথায় কাজ করেছেন বা কোথায় কাজ করেছেন, কত টাকা কী ট্যাক্স প্রদান করেছেন, আপনারা জানেন। যারা স্পেনে আছেন তারা কিন্তু এই ব্যাপারটি খুব ভালোভাবে জানেন। আপনার কোনো ধরনের ডকুমেন্টস হারালে চলবে না, সমস্ত ডকুমেন্টস আপনার জমা করে রাখতে হবে এবং আপনি যখন রেসিডেন্স কার্ড পারমিটের জন্য আবেদন করবেন অথবা রেসিডেন্স কার্ড পারমিট রিনিউ করার জন্য আবেদন করবেন, আপনার সমস্ত ধরনের ডকুমেন্টস কিন্তু সেখানে লাগবে, ঠিক আছে? তাই আপনার যে কোনো ডকুমেন্টস ফেলবেন না, যত্ন করে রেখে দেবেন। এরপরে প্রথমে 1 বছরের কার্ড দিল, তারপর আবার 2 বছরের কার্ড দেবে। এই কার্ড রিনিউ করার পরে 2 বছর পরে আপনি আবারও একই নিয়মে আপনার কার্ডটি রিনিউ করতে পারবেন। এজন্য আপনার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, সব কিছুই আপনি খুব সহজেই ইজিলি করতে পারবেন, ঠিক আছে? এভাবে 1 বছর প্লাস 2 বছর প্লাস 2 বছর সব মিলিয়ে 5 বছর পর আপনি পিআর কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পিআর কার্ড মানে হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। এই পিআর কার্ড মানে কিন্তু পাসপোর্ট না, ঠিক আছে? বুঝতে পারছেন? পিআর কার্ড মানে পাসপোর্ট না। পিআর কার্ড মোটামুটি সেখানকার নাগরিকত্ব পাওয়ার সেম মানে এরপরে আর কোনো ধাপ আছে কি না সেটা দেখতেছি। এরপরে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। পিআর কার্ড হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন 5 বছরের জন্য, ঠিক আছে? সব মিলিয়ে আপনি সেখানে 10 বছর
থাকলে এদেশে সব মিলিয়ে এদেশে 10 বছর থাকলে বা বসবাস করলে এরপরে কিন্তু আপনি সে দেশের নাগরিকত্ব পেতে পারেন, ঠিক আছে? তাহলে আপনাকে 10 বছর থাকতে হবে সেখানকার পার্মানেন্ট নাগরিকত্ব পাওয়ার জন্য, ঠিক আছে? পিআর কার্ড কিন্তু নাগরিকত্ব না, বুঝতে পারতেছেন। তারা চাইলে পিআর কার্ড ক্যান্সেলও করতে পারে। আচ্ছা, এর মধ্যে আপনি চাইলে স্পেনের পিআর কার্ড পাওয়ার পরেই আপনার পরিবারকে আ আপনার পিআর কার্ডের উপর তাদেরকে স্পেনে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপনার পিআর কার্ড পেলে আপনি আপনার পিআর কার্ডের উপরে তাদেরকে নিয়ে আসতে পারবেন আর সুতরাং এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। এই প্রসেসটা আসলে অনেক সহজ, ঠিক আছে? পিআর কার্ড পেলে আপনি নিতে পারবেন। আরও ইনফরমেশন ছিল সম্ভবত রেসিডেন্স কার্ড পেলেও আপনি নিতে পারবেন। দেখি কি লেখা আসে। আমার ভিডিওটি প্রায় শেষ হতে চলেছে, ঠিক আছে? 35 মিনিট ধরে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে? ইউরোপের অন্যান্য একটি দেশে অবৈধভাবে বসবাস করতে গেলে ইউরোপের অন্যান্য একটি দেশে অবৈধভাবে বসবাস করতে গেলে সবারই মাথায় একটি ভয় থাকে। কখন পুলিশ আসবে, কখন ধরাও-পকড় করবে, কখন বলবে ধর, 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 ঠিক আছে? সেক্ষেত্রে স্পেনের পুলিশ কখনোই আপনাকে ধরপাকড় করবে না। আপনি অলরেডি সে দেশের সরকারকে জানিয়েছেন, ইনফর্ম করেছেন যে আমি এই বাসায় আছি। সে দেশে স্পেনের ওই যে মনে আছে যে আপনি আ স্পেনে ঢোকার পরে আপনি তাদের লোকাল মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আজুন্তামিয়েন্তেতে গিয়ে আপনি তাদেরকে ইনফর্ম করলেন যে আমি স্পেনে ঢুকেছি অবৈধভাবে, আমি অবৈধভাবে আছি। এখন আমি এখানে বসবাস করতেছি, এই বাসা ভাড়া নিয়েছি। তো আপনি তাদেরকে ইনফর্ম করা মানে হচ্ছে সে দেশের সরকারকে ইনফর্ম করা, ঠিক আছে? তারা যেহেতু লিপিবদ্ধ করে দিবে, অনলাইনের মাধ্যমে লিপিবদ্ধ করে দিবে, আইনটি হয়ে যাবে। তো আপনি যেহেতু স্পেনের সরকারকে অলরেডি জানিয়েছেন যে আপনি স্পেনে আছেন, সো স্পেনের পুলিশ আপনাকে ধরপাকড় করবে না। স্পেন সরকার কখনোই আপনাকে ধরে বাংলাদেশে ব্যাক পাঠাবে না বা অন্য কোনো দেশে পাঠাবে না। এবার আপনি বৈধ থাকেন বা অবৈধ থাকেন, ঠিক আছে? আপনি আপনি নিশ্চিন্তে বসবাস করতে পারেন। শুধুমাত্র আপনি ১ম ২-৩ বছর কোথাও ট্রাভেল করতে পারবেন না, ঠিক আছে? আপনার রেসিডেন্স পারমিট না পাওয়া পর্যন্ত আপনি কোথাও দূরে কোথাও ট্রাভেল করতে পারবেন না, ঠিক আছে? তার মানে আপনি দেশেও আসতে পারবেন না, এর অন্য কোনো দেশেও ভ্রমণ করতে যেতে পারবেন না, ঠিক আছে? কিন্তু স্পেন সরকার কখনোই আপনাকে বের করে দিবে না। আপনি খুব সহজেই ইউরোপের আ ভালো একটি দেশে স্ট্রং অর্থনীতির দেশে পরবর্তীতে নাগরিকত্ব পেয়ে যাবেন, ঠিক আছে? এই হচ্ছে আ আপনাদের জন্য আমার স্পেন কান্ট্রি নিয়ে ভিডিও। এখন মনে হচ্ছে যে আমি তো অনেক দ্রুত বললাম এবং রিডিং করলাম। আসলে ভিডিওটি অনেক বড়। আমি অনেক দ্রুত পড়ার পরেও আমার প্রায় ভিডিওটি করতে ৩৫ মিনিট সময় লেগে গেল। তাহলে চিন্তা করেন যে এই নোটটি তৈরি করতে আমার কতখানি সময় লেগেছে। তো আমি শুধুমাত্র যে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা সার্ভিস দিই তা কিন্তু না। তার সাথে, সাথে চেষ্টা করি আপনাদেরকে ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যেন আমার ভিডিওটি আপনাদের কাজে আসে। আপনারা বেশি, বেশি করে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে? সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের নতুন, নতুন ভিডিও পাবেন। কমেন্ট বক্সে লিখবেন কার কোন দেশ সম্পর্কে জানার আগ্রহ আছে। অবশ্যই আমি চেষ্টা করব। প্রচুর কাজ করতে হয়, পোস্ট করতে হয়, লিখতে হয়, ইনফরমেশন কালেক্ট করতে হয়, ইনফরমেশন চেক করতে হয়, জেনুইন কিনা সেটাও চেক করতে হয়। ভুলভাল তথ্য দিয়ে তো মানুষকে বিভ্রান্ত করা যাবে না। ঠিক আছে? তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে প্রতিদিনই মা হালকা পাতলা টুকটাক করে সাবস্ক্রাইবার বাড়তেছে, ভালো লাগতেছে। নিজের আ ক কষ্টের মানে আসলে পরিশ্রম যে কখনো মানুষের সাথে বেইমানি করে না, সেটার উদাহরণ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যখন দেখলাম যে না আমার ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি সাবস্ক্রাইবার প্রতিদিনই ২-৪-১০ টা করে বাড়তেছে। তো আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। আমার এই চ্যানেল নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘ ৫ বছর, ৪ থেকে ৫ বছর যাবত। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ করে না। কারণ আমি কখনোই রেগুলারলি কাজ করিনি। ঠিক আছে? আমি আ আ শখের বিষয়ে আমি ইউটিউব চ্যানেলটি তৈরি করেছিলাম। আমার কোনো একটি আ কানাডিয়ান প্রবাসী বড় ভাবির মানে রিকোয়েস্টে, ঠিক আছে? অনুরোধে আমি তৈরি করেছিলাম আজ থেকে ৪-৫ বছর আগে ২০২০ সালে। তারপর থেকে আমার এই ড্রিম হাউসের যাত্রা শুরু। ঠিক আছে? আমার ড্রিম হাউস চ্যানেল এবং আমার ইমেইলের সাথে কোনো কিন্তু মিল নেই। আমি মূলত ১ম এ চেয়েছিলাম যে অনলাইন ভিত্তিক বিজনেস করার জন্য আমি একটি চ্যানেল খুলি। ঠিক আছে? যার যার কারণে আমার চ্যানেলের নাম দিয়েছিলাম আমি অনলাইন বাজার। পরবর্তী সেটাকে আমি এডিট করে নামকরণ করা হয়েছে ড্রিম হাউস। কারণ আমার একটি স্বপ্ন আছে জীবনে যে একটি হাউস তৈরি করার যেটার নাম হবে ড্রিম হাউস। ঠিক আছে? যার কারণে আমার চ্যানেলের নাম ড্রিম হাউস দেওয়া হয়েছে এবং আপনাদেরকে আমি সবসময় আপনাদের জন্য আমি ২০২১ সাল থেকে চেষ্টা করতেছি। মানে যে সাল থেকে আমি আ আ ইউটিউবে কাজ করা শুরু করছি, তখন থেকে আমি ভিসা ইনফরমেশন নিয়ে ভিডিও তৈরি করতাম। বাট ২০২১ সালে আমি আপনাদেরকে নিয়ে ভিডিও বানানো শুরু করলাম যখন আমি জেলা প্রাইভেট স্কুলে সিকিউরিটি ইনচার্জ হিসেবে ছিলাম। আপনারা অনেকেই দেখেছেন। তারপর পরবর্তী সময়ে আমি আ আ
ভাগ্যের কল্যাণে যে কোনো একটা যে কোনোভাবে আমি একটি ট্রাভেল এজেন্সিতে যুক্ত হই দুবাইতে, এবং সেখানে আমি প্রায় বেশ কিছুদিন কাজ করি। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশে আমার চলে আসতে আমি অসুস্থ হয়ে পড়ি। তার কারণে আমার বাংলাদেশে চলে আসতে হয়েছে, এবং আসার পরে আমি আবার সুস্থ হই, কিন্তু পরবর্তীতে আমি আবার বাংলাদেশী একটি ট্রাভেল এজেন্সিতে যুক্ত হয়েছি, এবং সেটার নাম হচ্ছে নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আপনারা আমার অফিস দেখেন। আমাদের এখানে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেই সম্পর্কে তথ্য দিচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, উমরা হজ প্যাকেজ, স্টুডেন্ট ভিসা, ঠিক আছে? এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমরা কাজ করি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যেকোনো ধরনের সার্ভিসের জন্য। ঠিক আছে? আমার পরবর্তী ভিডিওতে আমি আপাতত বলে দেব যে আপনাদের আসলে বর্তমানে কোন দেশের জন্য অফার রয়েছে। ঠিক আছে? আমি এখন ইউরোপের দেশগুলোর কথা বলে দিই। যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যেহেতু লম্বা, আমি চেষ্টা করব আমার কনট্যাক্ট নাম্বার এড করে দেওয়ার জন্য, যদি সম্ভব হয়। যদি না হয় সমস্যা নেই। আমার যেকোনো ভিডিও থেকে আমার কনট্যাক্ট নাম্বারটি নিয়ে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমি সেই ধরনের লোকের মধ্যে না যে আমি বলব যে শেয়ার অপশনে যান, শেয়ার অপশনে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। ঠিক আছে? আমি আজকাল এই আম ইউটিউবে, ফেসবুকে গেলে বা টিকটকে গেলে দেখতে পাই, বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে দেখতে পাই যে একটা মা মধ্যবয়সী যুবতী নারী, ৩০ থেকে ৩৫-৪০ বছর বয়স যুবতী নারী বলে যে, "আমি স্কুলের মাস্টার, আমার একটি বিয়ে করা দরকার। যদি আমার সাথে আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে ভিডিওর শেয়ার অপশনে গিয়ে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন।" মানুষকে কি বলদ পেয়েছ? তোমরা মানুষকে বলদ পেয়েছ? ঠিক আছে? তো ভিডিওর শেয়ার অপশনে গেলে তোমার আ আ আ নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে? তোমার যদি নাম্বার দিতেই হয় তুমি ভিডিওর স্ক্রিনে দিতে পারো না? এইজন্য যে তুমি মানুষের কাছ থেকে শেয়ার ভিক্ষা চাও, শেয়ার ভিক্ষা চাও। ঠিক আছে? আসলে আমার এই ভিডিওতে এই সমস্ত কথাগুলা বলাটা আসলে ঠিক হচ্ছে না। বাট আ আমার অনেক সময় মনে চায় যে কিছু বলি, এই সমস্ত লোকদের জন্য কিছু বলি। এই সমস্ত লোকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য যারা আসলে রিয়েল কনটেন্ট ক্রিয়েটর আছে, যে বা মানুষের কল্যাণের জন্য ভিডিও তৈরি করে থাকে, তারা আসলে ডিমোটিভেট হয়ে যায় এই সমস্ত ফালতু মানুষের জন্য। ঠিক আছে? তো যাই হোক, আ আপনারা আমাকে আ ইতিমধ্যে আমি যদি বলি, যদি কাউন্ট করি, আমার হয়তো প্রতিদিন দেখা গেছে যে ১০-২০ টা কল কিন্তু আসে শুধুমাত্র ইউরোপের ওয়ার্ক পারমিট সার্ভিসের ব্যাপারে জানার জন্য। ঠিক আছে? কেউ বলে যে, "ভাই, আমি আ আ হাঙ্গেরির ওয়ার্ক পারমিট পেয়েছি। আমি রোমানিয়াতে লাইন দিয়েছি। দালালে আমার ৬ মাস ধরে ঘোরাচ্ছে। ঠিক আছে? অমুক করছে, তমুক করছে, হ্যান করছে, ত্যান করছে।" সবার সমস্যা। সমস্যা সকল সমস্যায় জর্জরিত মানুষগুলো। মানুষগুলো সকল সমস্যায় জর্জরিত। ঠিক আছে? আমি আপনাদেরকে বলব, আপনারা আসলে হতাশ হবেন না। আর সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি আবেদন করতে পারেন তাহলে আপনারও ভিসাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আ হ্যাঁ, আছে। ১০০% লোকের মধ্যে আসলে ২০% ভালো আছে। বাকি ৮০% ই বাংলাদেশে, এই বিশেষ করে ট্রাভেল সেক্টরে বাকি ৮০% ই আসলে খারাপ। ঠিক আছে? তো সেই সুবাদে আসলে আমি বলি যে মানে সেই তুলনায় আলহামদুলিল্লাহ, আ আমার কাছে যারা এই ফোন দিচ্ছে, তারা খুব মানে হাসিমুখে ফোন দিচ্ছে, এবং আমার সাথে কথা বলার পরে তারা খুব মানে স্যাটিসফ্যাকশন নিয়ে আমার সাথে কথা তারা শেষ করতেছে। যে আমি তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী, আমার জানাশোনার মধ্যে অনুযায়ী। যেটা আমি জানি না সেটা আমি তাদেরকে বলি না। এবং আমি বলব যে বর্তমানে আমরা কোন দেশের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি, সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি, তার একটি লিস্ট আমি আপনাদেরকে বলি। বর্তমানে আমরা আ সার্বিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ঠিক আছে? তারপর মলদোভা, কসোভো এবং ফিনল্যান্ড, এই সমস্ত কান্ট্রিগুলো নিয়ে সরাসরি কাজ করতেছি। আপনারা চাইলে এই সমস্ত দেশের যেকোনো একটি দেশের ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এই ভিডিও স্ক্রিনে সম্ভব হলে আমি আমার নাম্বার এড করে দেব। যদি সেটা সম্ভব না হয় তাহলে হয়তো আপনারা আমার নাম্বার আ পরবর্তী আ পরবর্তী যেকোনো ভিডিওতে পেয়ে যাবেন। আপনার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার চ্যানেল যদি আপনারা কেউ সার্চ করতে চান, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। আপনারা যারা আমার লিঙ্ক থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চান সেটা হয়তো পাবেন না। কারণ অনেকের Google Chrome এ কিন্তু তার Gmail আইডিটি লগইন করা থাকে না। সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সার্চ দিতে পারেন। ড্রিম হাউস বাই হামিদুল লিখে সার্চ দিবেন। ড্রিম হাউস বাই হামিদুল লিখে সার্চ দিলে তাহলে আপনারা আমার চ্যানেলটি পেয়ে যাবেন, এবং তারা সেখান থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে, যারা আমার ভিডিওটি দীর্ঘ ৫ বছর যাবৎ আমার সাথে থাকছেন, আমার ভিডিওগুলো দেখছেন, ঠিক আছে? যদি ভিডিও মানুষ না দেখতো তাহলে এই ১০,০০০ ১২,০০০ ভিউজ হতো না। তো আলহামদুলিল্লাহ, আম আমি খুবই আশাবাদী যে আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো। সেই সুবাদে কিন্তু এই ট্রাভেল সেক্টরে আসা, এবং চেষ্টা করতেছি, আ আরো স্টাডি করতেছি আপনাদেরকে
ভালো ভালো তথ্য দেওয়ার জন্য, গুড নিউজ দেওয়ার জন্য আজকের ভিডিওটি আসলে অনেক গুড নিউজ। আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য, যারা ভাই বোনদের জন্য যারা বর্তমানে স্পেনে বিশেষ করে অবৈধভাবে বসবাস করতেছে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আপনারা কোন দেশের ভিসা সম্পর্কে জানতে চান, কোন দেশের সে দেশের সার্ভিস সম্পর্কে জানতে চান, সে দেশের নিয়ম নীতি সম্পর্কে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর যারা ফোন করেন বা আমার নাম্বার যেহেতু এখন ইন্টারনেটে পাওয়াই যাচ্ছে, তো আমি কখনোই কারো ফোনে আসলে ফোনটাকে ইগনোর করি না। যদি সাথে সাথে রিপ্লাই না করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে অথবা মোবাইল কলের মাধ্যমে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অনেকে ইনফরমেশন, যেটা আমি বললাম যে ওয়ার্ক পারমিটে অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে বর্তমানে হাঙ্গেরি এম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রেখেছে। তো হাঙ্গেরি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখার কারণে কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে না। তো এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হয়তো ২-১ মাসের মধ্যে তাদের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট এটা আবার দেওয়া শুরু করবে, এবং যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তারা একটু অপেক্ষা করুন। তারা কিন্তু আবার পরবর্তীতে এম্বাসি ফেস করতে পারবেন। আর যদি কপাল খারাপ থাকে, দুর্ভাগ্য থাকে, তাহলে কিন্তু যদি এম্বাসি তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া না শুরু করে এবং আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদটি শেষ হয়ে যায়, তাহলে আপনাকে আবার রি-এপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। এটা হতে পারে আপনার জন্য একটা ব্যাড নিউজ। তো আল্লাহর কাছে দোয়া করেন, দেওয়ার মালিক তিনি, ঠিক আছে? সৃষ্টিকর্তা চাইলে আপনাকে সকল ধরনের সমস্যা থেকে সমাধান করে দিতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কথা বলি। রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে যে রোমানিয়ার অবস্থা সেম, যে অনেকের ওয়ার্ক পারমিট চলে আসছে কিন্তু এম্বাসি ফেস করতে পারতেছে না। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিচ্ছে, বাট এম্বাসি ফেস করতে পারতেছে না। কারণ হচ্ছে আমাদের রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে নেই। রোমানিয়ার এম্বাসির জন্য আমাদের দিল্লি, ইন্ডিয়াতে যেতে হয়। আর বাংলাদেশের সাথে বর্তমানে যেহেতু ইন্ডিয়ার একটু কূটনৈতিক ঝুট-ঝামেলা চলতেছে, যার কারণে তারা তাদের ভিজিট ভিসা সার্ভিসটি বন্ধ রেখেছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। শুধুমাত্র ইমার্জেন্সি মেডিকেল অথবা স্টুডেন্ট ভিসাদের জন্য স্টুডেন্টরা তারা শুধুমাত্র ইন্ডিয়া এখন ভিজিট করতে পারে, বা নতুনভাবে কোনো ইন্ডিয়ান ভিসা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলব যে যাদের রোমানিয়ার ওয়ার্ক পারমিট চলে এসেছে এবং ইন্ডিয়াতে যেতে পারতেছেন না, বা বর্তমানে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে এখনো পর্যন্ত আসতেছে না, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। হয়তো আপনি চেষ্টা করতে পারেন, অপেক্ষাও করতে পারেন। আপনার যেহেতু নিয়ারেস্ট কান্ট্রি রোমানিয়ার এম্বাসি ইন্ডিয়াতে যাওয়ার জন্য যদি আপনি না যেতে পারেন, তাহলে এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যই হবে যদি হাতে রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যদি বসে থাকি। তো সেক্ষেত্রে আমার জানা মতে হয়তো ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক সময় ১ বছর, ২ বছর বা ৩ বছর থাকে। তাহলে অপেক্ষা করেন, এর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমি সবসময় চেষ্টা করি খুবই সিম্পলভাবে ভিডিও তৈরি করার, ঠিক আছে? আর আপনাদেরকে আ আমি যে অবস্থায় থাকি না কেন, আমার গেটআপ সেটআপ যেরকমই থাকুক না কেন, ঠিক আছে? আমার ইনফরমেশনগুলো অথেন্টিক থাকে। আমি চেষ্টা করি যে দেশের ভিডিও বানানোর জন্য সে দেশের বসবাসরত আ ভাইদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার জন্য, যেন আপনি রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশনটি পান, ঠিক আছে? যারা ইউরোপের দেশে আবেদন করতে চান, ঠিক আছে? একটি ট্রাস্টেড এজেন্সি খুঁজছেন, ট্রাস্টেড লোক খুঁজছেন, তাহলে সরাসরি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এবং আম অনেকে অনেক ধরনের কমেন্টস করে, ব্যাড কমেন্টস করে, কিন্তু তাদের উত্তর আমি দেব, ঠিক আছে? কোনো একটা সময়, এখন কিছু বলব না, ঠিক আছে? আ ধৈর্য অনেক বড় একটি গুণাবলীর মধ্যে পড়ে। তো ধৈর্য ধরলে সেটা কখনো বিফলে যায় না, ঠিক আছে? তো আর কথা হচ্ছে যে রোমানিয়া অথবা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট নিয়ে যে সমস্ত ঝামেলাগুলো রয়েছে, এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এবং রোমানিয়ার ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি জানবেন যে আপনি যে ভিসার জন্য আবেদন করেছেন, সেই ওয়ার্ক পারমিট সম্পর্কিত আপনি অবশ্যই ভালো জ্ঞান অর্জন করে তারপরে এম্বাসি ফেস করবেন। এবং রোমানিয়ার এম্বাসি কিন্তু আ খুব হার্ডলি ইংরেজিতে প্রশ্ন করে। আপনি অবশ্যই ভালোভাবে ইংরেজিটা প্র্যাকটিস করে যাবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে বা ইংলিশে ভালো স্কিল থাকে, তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি একদম কিছুই না জানেন, তাহলে কিন্তু এম্বাসি আপনাকে কাট করে দিবে, ঠিক আছে? তো আর কোন দেশের জন্য জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি। আর আমাদের রিসেন্টলি যে আরো একটি ওয়ার্ক পারমিট অফার চলতেছে, রানিং চলতেছে। এটার সময়সীমা খুব অল্প সময়ের মধ্যে, আমরা ২ থেকে ৩ মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা ফ্লাইট করতে পারবো। সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড ওয়ার্ক পারমিটের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। খুবই সিম্পল কাজ। সেটা হচ্ছে যে হাউস মেইনটেন্যান্স, হাউস কিপিং অথবা হাউস হোল্ডের কাজ। এবং সেক্ষেত্রে স্যালারি হবে হচ্ছে €২১০০। €২১০০ আমরা যেহেতু এটা খুবই অল্প সময়ের মধ্যে, এটা যেহেতু অনলাইন বেসিস কাজ, তো বাংলাদেশ থেকে আপনি সেখানকার আ টিআরসি কার্ড পেয়ে যাবেন, এবং বাংলাদেশ থেকে আপনি টিআরসি কার্ড নিতে পারবেন। সেখানে গিয়ে নতুন করে টিআরসি কার্ডের জন্য আবেদন করা লাগবে না, এবং সরাসরি কোম্পানি বেসিস যদি আবেদন করতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ঢাকার ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ডের সাথে, বিজিবি হেডকোয়ার্টারের সাথে,
ঠিক আছে? যারা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন বাংলা ভাষাভাষী মানুষরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যারা অন্য দেশের মানুষরা আমাকে দেখছেন, তারা তো ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং মাই ল্যাঙ্গুয়েজ হোয়াট আই এম সেইং। সো তাদের জন্য ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব। বহুদিন হয় ইংরেজিতে ভিডিও তৈরি করা হয় না, অথবা হিন্দিতে ভিডিও তৈরি করা হয় না। মনে যাচ্ছে যে ভিডিও তৈরি করি, ইনশাআল্লাহ করব আপনাদের সকলকে সার্ভিস দেওয়ার জন্য। আর হচ্ছে যে আপনারা যারা ইউরোপের জন্য আবেদন করতে যাচ্ছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আর আম নিজে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ইউরোপে যাবেন, অনেকে প্রশ্ন করে যে ভাই আমি যে আজকে সন্ধ্যার সময় আমার একটা ফোন এসেছে, ভাই আমি ইউরোপে যেতে চাই, তো সবথেকে কম সময়ে আ অল্প টাকায় কম সময়ে কিভাবে ইউরোপে যাওয়া যায় আমাকে উনি এসব কসোভো অথবা মলদোভা ওয়ার্ক পারমিটের জন্য আমাকে ফোন করেছিলেন কুমিল্লা থেকে। তা বললাম যে ভাই আসলে যদি কেউ বলে থাকে আপনাকে ২-১ মাসের মধ্যে খুব সহজে ভিসা করে দিবে, আ উনার আসলে ধারণা ছিল যে এই ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসাগুলো সিস্টেম হচ্ছে যে সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন অথবা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেখা গেছে ১ থেকে ১.৫ মাসের মধ্যে ভিসা হয়ে যায়। পাসপোর্ট জমা দিলেই ভিসা হয়ে যায়। এম্বাসিতে যাওয়া লাগে না। কোনো যুদ্ধ করে ভিসা হয়ে যায়। ঠিক আছে? আসলে ইউরোপের ওয়ার্ক পারমিট ব্যাপারটা হচ্ছে উম আ ১ম অনেকগুলো স্টেপ পার করতে হয়। সবগুলো দেশের জন্যই ভিসা অনেকগুলো স্টেপ পার করতে হয়। কিন্তু আসলে ইউরোপের ভিসাগুলো হচ্ছে লং প্রসেস। লম্বা সময়, আর এই সময়টাই তো মানুষ দিতে চায় না। আর এর মধ্যে মানুষ অনেক এজেন্সি আছে, অনেক এজেন্সির লোকজন আছে, অনেক দালাল আছে যারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খেয়ে বসে থাকে। কাজ কোনো কিছু করে ডিমও করে না। ঘুমে থেকে উঠে এক লোকের ফোন পেয়ে ঘুমে থেকে উঠছে। সেই লোকে উম আ এম ইউরোপের জন্য ২.৫ বছর ঘুরছে। মানে ফোনে মানুষের জন্য পাগল হয়ে গেলাম। সার্ভিস তো মানুষ নিতে চায় না। সার্ভিস নেওয়ার জন্য অফিস আসে না। ফোন করার জন্য মানুষ লাইন ধরে থাকে। ঠিক আছে? যখন থেকে নাম্বার দিয়েছি তখন থেকে ফোনে এত ব্যস্ত থাকতে হয়। কাজের মতো ডিস্টার্ব করে। ঠিক আছে? আমার একটাই ফোন, আমি একটা ফোন দিয়েই ভিডিও তৈরি করি, একটা ফোন দিয়েই চেষ্টা করি এডিট করার জন্য। মাঝে মোবাইল দিয়ে এডিট করি অথবা কখনো ল্যাপটপ দিয়ে এডিট করি। যে সেই লোকটা ফোন করেছে, "ভাই আমার ২ দেশের ওয়ার্ক পারমিট আছে। একটা হচ্ছে রোমানিয়া, আরেকটা হচ্ছে হাঙ্গেরি। ঠিক আছে? ওটার ওয়ার্ক পারমিট একটু চেক করে দেন, বলেন ভাই কোন দেশে যেতে পারব।" ঠিক আছে? তার দালাল তাকে আ আ বা দালাল বলেন বা এজেন্সি বলেন, যাই বলেন না কেন, মানুষ তো এই সমস্ত লোকদেরকে ভালোভাবে আ ডাকে না। আসলে তাদের খাসিলতের কারণে। যেহেতু এই সেক্টরে কাজ করতেছি, বুঝতেছি। আম ২.৫ বছর ঘুরিয়েছে, ২.৫ বছরও তাকে এম্বাসি ফেস করাতে পারে নাই। তাকে ২ টা ওয়ার্ক পারমিট দিয়েছে এবং আমার কাছে ২ টা ওয়ার্ক পারমিটই ফেক মনে হয়েছে। ২ টাই আসলে প্রিন্ট করার পরে ফটোকপি করা ছিল। ফটোকপি পেপার দিয়েছিল। অরিজিনাল কোনো পেপার ছিল না। তা আমি বললাম যে, "ভাই এখন পরিস্থিতি কি?" কয়, "আমি লাইন ক্যানসেল করে দিয়েছি ২.৫ বছর পরে আমাকে এখন পাসপোর্ট দিতেছে, এখন টাকা দিয়ে দিবে।" তো সেটা হচ্ছে যে আ আপনার ওয়ার্ক পারমিটটি চেক করার জন্য অনেক ওয়ে আছে। প্রত্যেকটা কান্ট্রির কিন্তু ওয়ার্ক পারমিট চেক করার জন্য ওয়ে থাকে। আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিটটি চেক করে নেবেন পেমেন্ট করার আগে। আর ওয়ার্ক পারমিট আসলেই যে ভিসা হবে এমন কোনো কথা নেই। ভিসা ডিপেন্ড করতেছে আপনার ইন্টারভিউ এবং কোম্পানির রেসপন্স, আপনার ডকুমেন্টস। এই ৩ টা বিষয়ের উপরে কিন্তু আপনার ভিসাটি হতে পারে। তো সে ভাইকে পরবর্তীতে বললাম যে, "ভাই আপনি আ আবার ট্রাই করেন। ঠিক আছে? যেহেতু আপনাকে ফেক ওয়ার্ক পারমিট দিয়েছে, তো দিয়েছে আর কি করার আছে? আপনি নতুন করে ট্রাই করেন।" উনি এখন লাইন ক্যানসেল করে দিয়েছে। যেহেতু ঢাকার বাহির থেকে আমার আসলে বেশিরভাগ ফোনগুলো ঢাকার বাহির থেকে আসে। মানুষ আসলে জানার জন্য বেশি ফোন দেয়। ঠিক আছে? সার্ভিস নেওয়ার থেকে জানার জন্য বেশি ফোন দেয়। আর যে বলল যে, "ভাই শর্ট টার্মে", একজন বলল যে, "ভাই শর্ট টার্মে কিভাবে আমাকে আমার ইউরোপে যেতে পারবেন?" না ভাই, শর্ট টার্মে কোনো প্রসেস নাই। ঠিক আছে? মিনিমাম ৬ মাস আপনাকে সময় ধরে রাখতে হবে। এর থেকে বেশি সময় লাগে, কম হবে না। যদি আপনার লম্বা সময় ধৈর্য ধরার মতো অবস্থান না থাকে, তাহলে আপনি ইউরোপের দেশে লাইন দিয়েন না। ঠিক আছে? কারণ ইউরোপের জন্য আপনাকে ধৈর্য, সময় সবকিছু মিলিয়ে আম আপনি ইউরোপে যেতে পারবেন। ঠিক আছে? টাকা-পয়সা, সময়, ধৈর্য সবকিছু লাগবে, সবকিছু লাগবে। আর যারা প্রতারিত হচ্ছেন, তারা আসলে না জানার কারণে প্রতারিত হচ্ছেন। বর্তমান ডিজিটাল জামানা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সবকিছু জেনে যায়। ঠিক আছে? আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করি। আমাকে তো ওই দেশ থেকে ফোন করে কেউ বলে না। ঠিক আছে? আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আ তাদের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করি বা তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। ঠিক আছে? বা বিভিন্ন কোম্পানির ভিডিওগুলো দেখার চেষ্টা করি। সেভাবে কিন্তু আমি আপনাদের জন্য ইনফরমেশন কালেক্ট করি। এজন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়, লেখালেখি করতে হয়। ঠিক আছে? এমনি কিন্তু আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি না। তো আপনারা অবশ্যই জানবেন কিভাবে কোন দেশে লাইন দিলে আপনাদের কতদিনে ওয়ার্ক পারমিট আসে, কিভাবে ওয়ার্ক পারমিট আসে, কিভাবে আম ওয়ার্ক পারমিট চেক করতে হয়, ওয়ার্ক পারমিট জেনুইন কিনা, কোথায় গেলে কোম্পানির ডিটেইলস চেক করতে পারবো। সব ধরনের অপশনই কিন্তু রয়েছে।
যেমন এজেন্সিও রয়েছে বাংলাদেশে, লাখ লাখ এজেন্সিও রয়েছে ভালো সার্ভিস দেওয়ার জন্য, খারাপ সার্ভিস দেওয়ার জন্য, তেমন সিস্টেমও রয়েছে। আপনি বর্তমান সময়ে আপনার একটি মোবাইল ফোন কিন্তু আপনার সকল প্রশ্নের উত্তর হতে পারে। আমার সকল প্রশ্নের উত্তর কিন্তু আমার মোবাইল ফোন। এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলতেছি, এটা কিন্তু আমার মোবাইল ফোনের মাধ্যমে। আমার মোবাইল ফোনে আমি ভিডিও রেকর্ড করতেছি এবং পরবর্তী সেটা আমি আপলোড করতেছি। আপনারা পরবর্তী সেটা দেখতেছেন এবং আমাকে প্রশ্ন করতেছেন। চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে প্রাথমিক ধাপের কাজটা কিন্তু আমার মোবাইল ফোন করে দেয়, এই যে ভিডিও রেকর্ডিং। ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ দিবেন সদু ভাই কদুয়ালা কোথায় থাকে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? ছোটোবেলায় আমার বাবা একটি কিচ্ছা বলেছিল, মানে আমাদের গ্রাম্য ভাষাতে মানে গল্পকে বা কিচ্ছা বলে, ঠিক আছে? তো সেখানে সেই মানে কথায় কথায় বাবার কথা মনে পড়ে গেল। 2016-17 সালে আমার বাবা মারা যায়। তো বাবার অনেক স্মৃতি মনে পড়ে। তার মধ্যে এই একটা গল্পের কথা মনে পড়েছে, সদু ভাই কদুয়ালা ছিল, ঠিক আছে? এই বাবার কথা বলতে গেলে আসলে অনেক কিছুই, যাই হোক। তারপর হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন আপনার ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে। বর্তমানে যারা একটু এক্সপার্ট আছেন তারা ChatGPTর মাধ্যমে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? আমার অনেক ইনফরমেশন কিন্তু আমাকে ChatGPT কালেক্ট করে দেয়, ঠিক আছে? সো আপনারা যারা এক্সপার্ট আছেন অথবা এক্সপার্ট যদি হতে চান, তাহলে আমার মতো রাত জেগে চোখের নিচে কালি ফেলে, ঠিক আছে, তারপর আপনাকে এক্সপার্ট হতে হবে, ভিসা এক্সপার্ট হতে হবে, ইনফরমেশন এক্সপার্ট হতে হবে। আমাকে একজন ফোন দিয়েছে, অনেক এক্সপার্ট, MBA পাস করা লোক, ঠিক আছে? 8-10 জায়গায় ধরা খেয়ে টাকা পয়সা খুব ক্ষয় করে বসে আছে। আমাকে বলতেছে, ভাই আপনার লাইসেন্স নাম্বার কত? ঠিক আছে? তো যেহেতু লাইসেন্স সম্পর্কে জিজ্ঞেস করলো বা আনুষ্ঠানিক ইনফরমেশন জিজ্ঞেস করলাম, বললেন যে আপনি তো অনেক এক্সপার্ট, তো বলেন আপনি এত এক্সপার্ট থাকা সত্ত্বেও ধরা খেয়েছেন কয়বার? আর ভাই বললেন না, মানে প্রথমে খুব হার্ডলি কথা বলতেছিল, পরবর্তীতে এই সময় আমার আসলে যে সমস্ত ফোন আসে, আমি বলবো যে যদি এতগুলা সার্ভিস হতো আমার ঘর ভরে যেত, ঠিক আছে? তো যাই হোক, এই লম্বা প্রসেসের কারণে কিন্তু আমাদের সার্ভিসগুলো সময় লাগে। দেখা গেছে একটা ফাইল শেষ হতে 6 মাস, 8 মাস, কখনো 10 মাস, 1 বছরও লেগে যায়। তো যে ভাইয়ের কথা বলতেছিলাম, উনি অনেক জায়গায় ধরা খেয়ে বসে আছে। তো এখন উনার কখনো দেখা যায় যে উনার আ যে প্যাকেজের যে প্রাইস, সেটা উনার কাছে বেশি হয়ে যায়, অথবা ট্রাস্টেড এজেন্সি এখনো পাচ্ছে না। 5 বছর পার করে দিছে। উনি শুধুমাত্র ইউরোপ করে, মানে উনি তো কাউকে বিশ্বাস করতে পারতেছে না। উনি তাহলে কিভাবে যাবে? আপনাকে অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে ইউরোপে যাওয়ার জন্য। বাংলাদেশের সব এজেন্সি খারাপ না, সব মানুষ একরকম না। সবাই ধোঁকাবাজ না, সবাই ধান্দাবাজ না। কেউ প্রফেশনালি কাজ করে, ঠিক আছে? কেউ মানুষকে হেল্প করে। আপনারা চেষ্টা করবেন। আপনারা যারই ভিডিও দেখেন না কেন, আমার ভিডিও দেখেন অথবা অন্য কারো ভিডিও দেখেন, দেখবেন যে আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারা রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশন আপনাকে দিচ্ছে। আপনি সেই সমস্ত লোকের কাছে সার্ভিসের জন্য যান। আপনি 100% ইউরোপে একদিন যেতে পারবেন। কারো মুখরোচক আ অফারে মুখরোচক অফারে, এই ভাই 15 20 দিনে ফ্লাইট, আ 20 দিনে ওয়ার্ক পারমিট, 25 দিনে ফ্লাইট, অমুক-তমুক, এই সমস্ত মুখরোচক আম অফারে কখনো এই সমস্ত ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা মিষ্টান্ন ভান্ডারের দোকানে মিষ্টি না, যে আপনি চাইলেন আর আপনাকে দিয়ে দিল। এটার জন্য অনেকগুলো ধাপ, অনেকগুলো প্রসেস এজেন্সিকে ফেস করতে হয়। এজেন্সি প্লাস আপনাকে ফেস করতে হয়। ঠিক আছে? প্রথমে আপনার জব অফার লেটার আসবে, যেটা তো এজেন্সিটা বলেই না। ঠিক আছে? প্রথমে আপনার জব অফার লেটার আসবে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হবে। ওয়ার্ক পারমিট আসলে বাদে আপনাকে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে। ঠিক আছে? এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে আপনাকে এম্বাসি ফেস করা হবে। তারপরে আপনার ভিসা আসবে। এই হচ্ছে ৫ টা ধাপ। আপনার ভিসা আসা পর্যন্ত হচ্ছে আপনার ৫ টা ধাপ। তারপরে আপনার ম্যান পাওয়ার, তারপরে টিকেট, তারপরে কোম্পানি। এই সব মিলিয়ে আপনি যে ইউরোপের কোম্পানির কাছে আপনি পৌঁছাবেন, ৮ থেকে ১০ টা ধাপ আপনাকে পার করতে হবে। এই প্রাথমিক ২ টা ধাপ, এই জব অফার লেটার, ওয়ার্ক পারমিট, ভিসা, এই প্রাথমিক এই ৩ টা ধাপ হচ্ছে সবথেকে বেশি কঠিন। আর এই ৩ টা ধাপের জায়গায় কিন্তু মানুষ প্রতারিত বেশি হয়। প্রথম ধাপ হচ্ছে জব অফার লেটার, যেটা সম্পর্কে এজেন্সি কখনোই আপনাদেরকে ইনফরমেশন দেয় না। কখনোই জানায় যে আপনার ওয়ার্ক পারমিটের জন্য তারা কিন্তু একটা জব অফার লেটার কিন্তু তারা আবেদন করে প্রাথমিক পর্যায়ে। এই জব অফার লেটারের উপরেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটি বের হয়। ওয়ার্ক পারমিটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়, আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করা হয়। তারপরে কিন্তু আপনার এই ওয়ার্ক পারমিটের উপরে কিন্তু আপনি ভিসাটি পেয়ে যান বা পেতে পারেন।
ঠিক আছে? তাহলে অনেক ইনফরমেশন আপনাদেরকে আসলে জানানোর দরকারও নেই। কারণ দেখা গেছে যে এটা এজেন্সির কাজ। এজেন্সি যেহেতু আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তারা আপনার কাজটি করে দিবে। তো তারা আপনার সকল কাজটি সহায়কভাবে করে দিবে, সুন্দরভাবে করে দিবে। যদি তারা আম ট্রাস্টেড মানুষ হয়, সবাই খারাপ না। ঠিক আছে? আপনি দেখেন, যাদের কাছ থেকে রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশন পান, তাদের কাছে আপনি আবেদন করেন। আরে ভাই, মানুষের কথা দেখলে তো বোঝা যায় যে তার দ্বারা কাজটি হতে পারে কিনা। সে কাজটি করতে পারে কিনা, অথবা সে যদি না করতে পারে আমার টাকাটা রিটার্ন করবে কিনা। ঠিক আছে? কোনো এজেন্সি উম কোনো এজেন্সি আমি দেখতেছি না যে কোনো এজেন্সি টাকা ছাড়া কাজ করতেছে। যে টাকা ছাড়া ভাই আমি ভিসার ব্যবস্থা করছি, তারা পারবে না। কারণ এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার-স্যাপার আছে। আপনারা কখনো ভাবেন যে কেন এজেন্সিগুলো উইথআউট মানিতে কেন কাজ করে না? আমার ভিসা দিবে, টাকা নিবে। ঠিক আছে? এটা তো পারবে না। কারণ এখানে ইনভেস্ট করা লাগে। তা আপনার জন্য এজেন্সি কাজ করবে, এজেন্সি আপনাকে চিনে না, জানে না। আপনার জন্য কেন তারা ইনভেস্ট করবে বলেন? অনেকে ওয়ার্ক পারমিট আসার পরও যায় না। এরকম ঘটনাও আছে যে একজনের ওয়ার্ক পারমিট চলে আসছে, এজেন্সি তাকে ফোন করতেছে, ফোন করে দেখা যায় সে কাতার চলে গেছে। কাতারে সে এজেন্সির কাছ থেকে পাসপোর্টও নেয় নাই। নতুন একটা পাসপোর্ট বানিয়ে সে কাতারে চলে গেছে। তো এজেন্সি আপনার জন্য তো লক্ষ লক্ষ টাকার রিস্ক নেবে না। যেমন আপনি, দরকার আপনার, রিস্ক আপনাকে নিতে হবে। আপনার যদি টাকা পয়সার রিস্ক না নিতে পারেন, আপনার যদি সময়ের রিস্ক না নিতে পারেন, আপনারা যদি ধৈর্যশীল না হতে পারেন, তাহলে ভাই আপনি ইউরোপের নামগন্ধ থেকে ১০০ হাত দূরে থাকেন। ইউরোপে যেতে হলে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। ঠিক আছে? তো আপনার এই রিস্ক আপনাকে একদিন সাকসেস করবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ভিডিওটি অনেক লম্বা করতে চেয়েছিলাম, কিন্তু চা খাওয়ার জন্য একটু বাইরে যেতে হবে। চাটা খেয়ে আসি এবং এসে চেষ্টা করব আরও ভিডিও তৈরি করার জন্য, অথবা আরও কোনো পোস্ট করার জন্য। আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে থাকেন, সমস্যা নেই। আমি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, অথবা আমি চেষ্টা করি আমার কমেন্টস এখনও অনেক পরিমাণ কমেন্টস পড়ে না। ২-৪ টা কমেন্ট যাই পড়ে আপনি আমার কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি চেষ্টা করি তাদেরকে রিপ্লাই করার জন্য। আমাকে কমেন্টস করেছে, উত্তর পাইনি, এরকম এখনও আমার চোখে পড়েনি। ঠিক আছে? সো আমি চেষ্টা করি সকলকে রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং চলে যান ইউরোপ। সঠিক নিয়মে সঠিক মানুষের কাছে আবেদন করেন, ইনশাআল্লাহ ভিসা পাবেন। ইনশাআল্লাহ ভিসা পাবেন। যারই বিজ্ঞাপন দেখবেন, আরে ভাই, মানুষের কথা শুনলে বোঝা যায় যে সে কি বলতে চাচ্ছে। সে রিয়েল বলতেছে না ফেক বলতেছে। কারো মুখরোচক কথায় পাগল পান হবেন না। একটা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা মিনিমাম ৩ থেকে ৬ মাস সময় লাগে। ৩ মাসের মধ্যে কোনো ইউরোপের কান্ট্রিগুলো ফ্লাইট দিতে পারেনি। দেখা গেছে যে এই ননসেন্স ২-১ টা কান্ট্রি আছে, যেমন সার্বিয়া হতে পারে, বা এই যে মলদোভা, যেমন এই ভিসাটা দেয়। তারপরও আপনার ৫ থেকে ৬ মাস সময় লেগে যায়। তাহলে কিভাবে ভাই ২১ দিনে ২৫ দিনে ফ্লাইট দেয় মানুষ? ফাইজলামি পাইছে? ইউরোপ কি মামার হাতের মোয়া নাকি? চাইলে আমার দিয়ে দিল। ঠিক আছে? সো এই ধরনের মুখরোচক অফারে আপনারা ফাঁদে পা দেন। আসলে যাদের বিশ্বাস করা দরকার তাদের আপনি বিশ্বাস করেন না। উল্টাপাল্টা জায়গায় পা দিয়ে আপনারা শামুক দিয়ে পা কেটে যায়। পরে হিতাহিত জ্ঞান ফিরে আরকি। ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে?